হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ভিএসসি। তো আজকে আমরা কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার শুরু করছি, যার নাম হচ্ছে স্টেট অফ ম্যাটার। ওকে, পদার্থের অবস্থা। সাধারণত আমরা যে কোনো পদার্থকে যদি দেখি, হয় সে সলিড আকারে থাকে, নাহলে দেখি আমরা লিকুইড আকারে আছে, নাহলে দেখি আমরা সে গ্যাসিয়াস স্টেটে বা বায়বীয় অবস্থায় আছে, তাই তো? এই যে আমরা সবাই জানি যে জল পান করি, তো আমরা জলই আমাদের জীবন, তাই তো? তো জল 0 ডিগ্রি, যদি আমি কথা বলি, জল একটা পদার্থ, ম্যাটার। ওকে, তো এই জল, এই H2O কণা দিয়ে তৈরি, ঠিক? তো জল 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রির মধ্যে সে লিকুইড অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে। অথচ সেই H2O কণাকে যখন আমি টেম্পারেচার কমিয়ে 0 নিচে নিয়ে যাব, তখন সে সলিড স্টেটে থাকে। আবার ওই কণাগুলোকে যখন আমি 100 ডিগ্রির থেকে বেশি টেম্পারেচারে নিয়ে যাবো, তখন সে গ্যাসিয়াস স্টেটে চলে যাবে। বুঝলেন? এই হচ্ছে ঘটনা। তো সাধারণত আমরা পদার্থগুলোকে সলিড, লিকুইড, গ্যাস এই 3টে অবস্থায় দেখে থাকি। এছাড়াও আরো 2টো অবস্থা আমাদের পড়তে হয়, যেগুলো খুব এক্সট্রিম কন্ডিশনে দেখা যায়। এক্সট্রিম টেম্পারেচার বা এক্সট্রিম কিছু কন্ডিশন, ওকে, বা এক্সট্রিম লো টেম্পারেচারে তুমি দেখা যেতে পারে, ওকে, বা এক্সট্রিম হাই টেম্পারেচারে দেখা যেতে পারে। তো এরকম এক্সট্রিম কন্ডিশনে আরো 2টো স্টেট আমরা দেখতে পাই পদার্থের। সেগুলো কি কি? সেগুলো একটা হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেট, আর একটা হচ্ছে আমাদের প্লাজমা স্টেট। ওকে, তো প্রথমে আমরা শুরু করব ম্যাটার থেকে, যে ম্যাটার কি জিনিস। বলো, ম্যাটার কি জিনিস? যদি আমি তোমাদের প্রশ্ন করি যে ম্যাটার কি জিনিস, তো তোমাদের মাথায় কি আসবে? যে কোন একটা জিনিস ম্যাটার, ম্যাটার মানে কি? এটা একটা ম্যাটার পদার্থ। এর ডেফিনেশন কি হতে পারে? এই পদার্থটা নিশ্চয়ই কিছু কণা দিয়ে তৈরি, মানে এর কিছু মাস আছে, রাইট? তাই না? তার মানে ম্যাটার মানে তার কিছু মাস থাকবে। প্রথম কথা, মাস, ভর আছে। সেকেন্ড, এই ম্যাটারটা কিছুটা জায়গা দখল করেছে, কিছুটা স্পেস অকুপাই করেছে। এখানে জাস্ট স্পেস, মানে ধর এখানে যখন পেনটা নেই, তখন এখানে কি বায়ু আছে, তো বায়ু এই জায়গাটাকে দখল করে রেখেছে। কিন্তু যখন এই পেনটাকে আনবো, পেনটা কিন্তু ওই বায়ুর জায়গাটা বা ওই বায়ুটাকে সরিয়ে এই পেনটা যতটা জায়গা দখল করে, ততটা ঠিক স্পেসে অকুপাই করছে। এটাকে বলতে হচ্ছে আমরা ভলিউম। মানে কোনো বস্তু, যে আমি এখানে যতটা জায়গা দখল করে আছি, এটা হচ্ছে আমার ভলিউম। ওকে, তুই ভাব একজন রোগা ব্যক্তি, একজন মোটা ব্যক্তি, কে বেশি জায়গা দখল করে থাকবে? অবভিয়াসলি একজন মোটা ব্যক্তি বেশি জায়গা দখল করে থাকবে। তো সেটা হচ্ছে তার ভলিউম, যে মোটা ব্যক্তির ভলিউম বেশি, রোগা ব্যক্তি কম জায়গা দখল করে, মানে রোগা ব্যক্তির ভলিউম হচ্ছে কম। বোঝা গেল? এবার তারা কি বলেছে, ম্যাটারকে সেন্স দ্বারা ফিল করতে পারি, যেরকম গ্যাস বা বায়ু, বা যে গ্যাসিয়াস স্টেটে যদি থাকে কোনো কিছু, যেরকম এখানে যে বায়ু আছে, আমরা বায়ুর মাস আছে, বায়ু জায়গা দখল করে আছে, কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু বায়ুকে আমরা সেন্স দ্বারা ফিল করে থাকি। ওকে, তো ম্যাটারের ডেফিনেশন কি হবে? ম্যাটার সেটাই যার মাস আছে, যে কিছুটা জায়গা দখল করে, মানে যার ভলিউম আছে, এবং যাকে আমরা সেন্স দ্বারা ফিল করে থাকি, ফেল্ট বাই সেন্স। ওকে, সেন্স দ্বারা ফিল করে থাকি। দেখো লেখা আছে, ম্যাটার ইজ ডিফাইন্ড অ্যাজ এনিথিং হুইচ অকুপাই স্পেস, যে স্পেস অকুপাই করে, হ্যাজ মাস, যার ভর আছে, এন্ড মে বি পারসিভড বাই সেন্স, যাকে আমরা সেন্স দ্বারা পারসিভ করতে পারি, তাদেরকে বলবো ম্যাটার। ওকে, তো যে কোনো ম্যাটার, ধরো এই হচ্ছে একটা পদার্থ ম্যাটার, এই নিশ্চয়ই কিছু পার্টিকেল দিয়ে তৈরি, এই নিশ্চয়ই কিছু না কিছু কণা দিয়ে তৈরি। তো এই ম্যাটারটাকে যদি আমি ভাঙতে থাকি, ভাঙতে ম্যাটারটার যে সব থেকে ছোট ছোট কণাগুলো আছে, সেই কণাগুলোকে আমরা বিভিন্ন পার্টে ভাগ করতে পারি। তাহলে আমাদের প্রথম পয়েন্ট কি হলো, যে পার্টিকেলস অফ ম্যাটার আর ভেরি ভেরি স্মল। যে কোনো পদার্থ, তাকে যদি আমি ভাঙতে থাকি, তো সে আলটিমেট কিছু কণা দিয়ে তৈরি। এবার এই কণা বা পার্টিকেল, এই যে পার্টিকেলের কথা বলছি, পার্টিকেল আমাদের 3 রকমের হয়। একটাকে বলি হচ্ছে আমরা অ্যাটম। অ্যাটম মানে হচ্ছে কোন একটা পদার্থ, এই পেনটাকে ভাঙতে সব থেকে ছোট কণা, তাকে বলবো হচ্ছে অ্যাটম। আর যখন অনেকগুলো, দেখো সবসময় যে কণাগুলো অ্যাটম হিসেবে থাকবে তা তো নয়, অনেক সময় হতে পারে যে 2টো অ্যাটম যুক্ত হলো বা 3টে অ্যাটম যুক্ত হয়ে একটা কণা রূপে আছে। যেরকম ধরো আমার কাছে যদি একটা লোহার দণ্ড থাকে, ধরো এই একটা দণ্ড আছে, লোহার দণ্ড, তো এটাকে যদি ভাঙতে থাকি, ভাঙতে সব থেকে ছোট কণা বলতে লোহার একটা অ্যাটম পাবো, রাইট?
কিন্তু লোহার অ্যাটমটা, এই অ্যাটমটা ধরো বাইরে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা লোহার অক্সাইড বানাচ্ছে, তো সেখানে তো অনেকগুলো অ্যাটম আছে। বা এরকম ধরো এই লোহার তিনটে অ্যাটম মিলে একটা কণা বানিয়েছে, তো এই কণাটাকে কি বলবো? বলবো হচ্ছে আমরা মলিকিউল। তো দেখো পার্টিকেল আমাদের তিন রকমের হয়, একটা হচ্ছে অ্যাটম, একটা মলিকিউল, বলি হচ্ছে আমরা আয়ন। ঠিক আছে, অ্যাটম মানে হচ্ছে সব থেকে ছোট কণা, মানে হচ্ছে অ্যাটম দিয়ে তৈরি কণা, চার পাঁচটা অ্যাটম মিলে যুক্ত হয়ে যে কণাটা বানিয়েছে সেটা হচ্ছে আমাদের মলিকিউল। কি আয়ন হচ্ছে অ্যাটম থেকে তৈরি হয়, মানে অ্যাটম যখন ইলেকট্রন ছেড়ে দেয়, আমাদের অ্যাটমের কম্পোজিশনটা আমরা জানি যে অ্যাটমের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, মানে সেখানে নিউট্রন আর প্রোটন কণা থাকে, আর বাইরে ঘুরে বেড়ায় ইলেকট্রন। ওকে, নিউট্রন আর প্রোটন কণা আবার কেন্দ্রে থাকে আর বাইরে ঘুরে বেড়ায় ইলেকট্রন। এই ইলেকট্রন যদি ছেড়ে দেয় বা এই অ্যাটমটা যদি ইলেকট্রন বাইরে থেকে নেয়, তখন তাকে অ্যাটম না বলে তখন আমরা তাকে বলি আয়ন। তো যাই হোক না কেন, যে কোনো পদার্থ সে পার্টিকেল দিয়ে তৈরি, সেই পার্টিকেলটা আমার অ্যাটম হতে পারে বা মলিকুল হতে পারে। বোঝা গেল? আমি যদি একটা লোহার দ্বন্দ্বের কথা বলি, তো লোহার দ্বন্দ্বটা কি দিয়ে তৈরি? পার্টিকেল দিয়ে তৈরি, পার্টিকেল। এবার লোহার দ্বন্দ্বে যে পার্টিকেলটা আছে সেটা অ্যাটম না মলিকুল? তো সেটা হচ্ছে অ্যাটম। আমার এই পাত্রের মধ্যে ধরো এক গ্লাস ওয়াটার আছে, ওয়াটার, এটা একটা ম্যাটার। সব থেকে ছোট কণা, একটা জলের কণা কি? হাইড্রোজেন। দেখো দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, মানে টোটাল তিনটে অ্যাটম মিলে একটা বড় কণা বানিয়েছে, সেটা হচ্ছে জলের কণা। তো যে জল যে কণা দিয়ে তৈরি H2O কণা, সেটা কিন্তু অ্যাটম নয়। H2O এটা হবে আমার মলিকিউল। বোঝা গেল? তেমনি আমরা যে আরেকটা স্টেটের কথা বলছি, প্লাজমা স্টেটের মধ্যে থাকে হচ্ছে সাধারণত আয়ন বা আয়োনাইজ কন্ডিশনে বিভিন্ন মানে গ্যাসের কণাকে তুমি পাবে প্লাজমা স্টেটে। ঠিক আছে, particles of matter have space between them. যে কোনো পদার্থ এরকম একটা পদার্থ, এই আলটিমেট অসংখ্য এরকম ছোট ছোট কণা দিয়ে তৈরি, রাইট? এরকম ছোট ছোট কণা দিয়ে তৈরি। তো কণাগুলোর মধ্যে আবার একটা আকর্ষণ বল আছে। তুই ভাবে যে সলিড, এই তো অসংখ্য ছোট ছোট কণা দিয়ে তৈরি, তো কণাগুলোর মধ্যে যদি আকর্ষণ বল না থাকতো, তাহলে নিশ্চয়ই এই কণাগুলো একসাথে থেকে এরকম একটা শেপ দিতে পারতো না। তো পদার্থের কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ বল থাকে। ওকে, এটাকে বলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তো পদার্থের যে কোনো দুটো কণা, এই কণাটার সাথে এই কণাটার আকর্ষণ বল হতে পারে, এই কণাটার সাথে এই কণাটা হতে পারে, এই কণাটার সাথে এই কণাটা আকর্ষণ বল হতে পারে, এই কণাটার সাথে এই কণাটা হতে পারে। তো প্রত্যেকটা কণা একে অপরকে যে বল দিয়ে অ্যাট্রাক্ট করছে তাকে বলা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। এটা আমি কি বলছি? ইন্টারমলিকুলার ফোর্স। ওকে, ইন্টারমলিকুলার ফোর্স। বোঝা গেল? এবার এই যে কোনো দুটো কণা যদি বেশি জোরে টানে, কমে যাবে। কতটা হবে, তাই না? কণাগুলো আছে না, এই কণাগুলোর মধ্যে একটা গ্যাপ থাকে। আকর্ষণ বল কত? কণা হয় গ্যাপ বেশি হবে, কম হবে। বলা হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস। এই জন্য লেখা আছে, দেখো, পার্টিকেল অফ ম্যাটার হ্যাভ স্পেসেস বিটুইন দেম। ম্যাটার যে কণাগুলো তাদের মধ্যে একটা স্পেস, বলছে ইন্টারমলিকুলার স্পেস। চার পয়েন্ট কি বলেছে? বলছে পার্টিকেল অফ ম্যাটার কনস্ট্যান্টলি মুভিং। এই যে সলিডের মধ্যে তো অসংখ্য কোটি কোটি কণা আছে। এবার তোমাকে যদি আমি বলি যে এই ম্যাটারের ভেতরে যে পার্টিকেল গুলো আছে, যে কণাগুলো আছে, তাহলে মুভ করছে, তুমি তো মানতে চাইবে না। কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে যখন মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে তুমি দেখবে, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, কণাগুলো অ্যাকচুয়ালি ছোটাছুটি করছে। বাট এই কণাগুলো বায়ুর কণার মতো ছুটে চলে যাচ্ছে না, যেখান থেকে ওখানে ছুটে চলে গেল তা হচ্ছে না, বা গ্যাস বা লিকুইডের কণার মতো ছুটে চলে যাচ্ছে না। ওকে, কি হচ্ছে? এখানে কণাগুলো তার একটা ফিক্সড পজিশন আছে, সেই ফিক্সড পজিশনে থেকে জাস্ট সামনে পেছনে এরকম ভাবে কম্পিত হচ্ছে। বোঝা গেল?
বোঝা গেল কথাটা কি বললাম? তো যে কোনো পদার্থ তার মধ্যে যে কণাগুলো আছে সে কণাগুলো অ্যাকচুয়ালি কনস্ট্যান্টলি মুভিং। ওকে, নেক্সট লাস্ট পয়েন্টে একটা পার্টিকেল অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইচ আদার। ওকে, যে কোনো পদার্থের যে কণাগুলো আছে তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে এবং যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে তাকে আমরা বলি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এবার আমরা একটা একটা করে স্টেপ নিয়ে পড়বো। প্রথমে আমরা বলবো, আচ্ছা এর আগে পার্টিকেল যেটা আমি বলছিলাম, পার্টিকেল আমাদের তিন রকমের হয়, একটাকে বলছি অ্যাটম, একটাকে বলছি আয়ন, একটাকে বলছি মলিকিউল। তো অ্যাটম কি? অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ এন এলিমেন্ট। কোন একটা মৌলের সবথেকে ছোট কণা হচ্ছে আমাদের অ্যাটম। মলিকিউল কি? মলিকিউল ইজ এ গ্রুপ অফ টু অর মোর অ্যাটম দ্যাট আর কেমিক্যালি বন্ডেড টুগেদার। ওকে, তো মলিকিউল কি? মলিকিউল হচ্ছে দুই বা তার থেকে বেশি অ্যাটমের একটা গ্রুপ, আর কেমিক্যালি বন্ডেড টুগেদার, যারা কেমিক্যালি বন্ড হয়ে আছে। অ্যাটমিসিটি কি? অ্যাটমিসিটি বলতে বোঝানো হয় এই যে একটা মলিকিউল সে কতগুলো অ্যাটম দিয়ে তৈরি সেই সংখ্যাটাকে। ধরো একটা মলিকিউলের কথা বলছি আমি, H2O, জলের কণা, এর মধ্যে কতগুলো অ্যাটম আছে? তো দেখো H2 মানে দুটো হাইড্রোজেনের অ্যাটম আছে, একটা অক্সিজেনের অ্যাটম আছে। ওকে, এই তিনটে অ্যাটম আছে, তার মানে অ্যাটমিসিটি হচ্ছে 3। ওকে, তার মানে অ্যাটমিসিটি 3। বোঝা গেল? অক্সিজেন লিখি ও, ও মানে অক্সিজেনের একটা অ্যাটম বোঝাচ্ছে। এবার অক্সিজেন সিঙ্গেল অ্যাটম হিসেবে বাইরে থাকতে পারে না, সে আনস্টেবল। সেই জন্য সে কি করে, আরেকটা অক্সিজেনের অ্যাটমের সাথে যুক্ত হয়ে O2 মলিকিউল হিসেবে থাকে। তো O2 হচ্ছে অক্সিজেনের মলিকিউল যার মধ্যে দুটো অক্সিজেনের অ্যাটম আছে। দেখলো আমরা N2 লিখি, H2 লিখি, Cl2 লিখি, তাই তো? এগুলো এক একটা মলিকিউল, এগুলো হচ্ছে এক একটা মলিকিউল। কেন? কারণ কি এগুলো নাম্বার অফ অ্যাটম নিয়ে তৈরি। নাইট্রোজেন, এখানে N2 এর মধ্যে দুটো নাইট্রোজেনের অ্যাটম আছে, হাইড্রোজেন H2 এর মধ্যে দুটো হাইড্রোজেনের অ্যাটম আছে, ক্লোরিনের মধ্যে দুটো ক্লোরিনের অ্যাটম আছে। তো এদের প্রত্যেকের অ্যাটমিসিটি হচ্ছে 2। তো কোন একটা মলিকিউল কতগুলো অ্যাটম দিয়ে তৈরি সেই সংখ্যাটাকে বলছি আমরা অ্যাটমিসিটি। সলিড স্টেট, সলিড সলিড কাকে বলে? দেখো কি বলা আছে, আইস, উড, কোল, স্টোন, আয়রন, ব্রিক্স এটসেট্রা আর সাম অফ দ্য কমন সলিড অ্যারাউন্ড আস। ঠিক আছে, the solid have the following characteristic property. সলিড এর কিছু ক্যারেক্টারিস্টিক প্রপার্টি আছে, যেরকম দেখো কি লেখা আছে, সলিড হ্যাভ এ ফিক্সড শেপ। সলিডের একটা ফিক্সড শেপ আছে এবং একটা ফিক্সড ভলিউম আছে। মানে সলিড, এই যে পেনটা, এর একটা নির্দিষ্ট একটা ফিক্সড শেপ আছে, একটা ফিক্সড একটা শেপ। কেন ফিক্সড শেপ আছে? why সলিড হ্যাভ এ ফিক্সড শেপ? যদি তোমাকে প্রশ্ন করে আনসার কি দেবে? তার কারণ হচ্ছে এই ধর একটা সলিড, এই কোণাটা এরকম এরকম কোণা হয়ে কেন আছে? কারণ এখানে যে কণাটা আছে তার পজিশনটা ওখানেই, কোন পজিশনটা ফিক্সড। এখানে যে কণাটা আছে তার পজিশন ফিক্সড, এখানে যে কণাটা আছে তার পজিশন ফিক্সড, এখানে যে কণাটা আছে তার পজিশন ফিক্সড। এবং এই সলিডের মধ্যে প্রতিটা কণা তার পজিশন ফিক্সড আছে। এবার কি বলবে? আপনি এখনই বললেন যে তাহলে কি করে পজিশন ফিক্সড হবে? বললাম কণাগুলো ছুটে চলে যাচ্ছে না, আগে কিছু মুভ করছে। ঠিক আছে, বোঝা গেল? তো সলিডের কণাগুলোর পজিশন ফিক্স থাকার জন্য, একই পজিশনে থাকার জন্য সবসময়, বা পজিশনটা ফিক্স থাকার জন্য সলিড হবে ফিক্সড শেপ। সলিড একটা ফিক্সড শেপ আছে। এবার দেখো ফিক্সড ভলিউম কেন আছে? সলিড একটা নির্দিষ্ট জায়গায় কেন দখল করে, বা কোনো একটা জিনিসের নির্দিষ্ট জায়গা কখন দখল করবে? একটু ভাবো তুমি। ধরো আমি তোমাকে দুটো সলিড বলছি, ধরো ধরো একটা সলিড। ওকে, এই সলিডের মধ্যে ধরে নাও এই তিনটে কণা আর নিচে এরকম তিনটে কণা। এখানে দেখো প্রতিটা কণার মধ্যে গ্যাপ সমান। তো এই 6টা কণা মিলে ঠিক এতটা জায়গা দখল করেছে, তার মানে এর ভলিউম এতটা। এবার আমি যদি বলি যে এগুলোর মধ্যে ধরো গ্যাপ বেড়ে গেছে কোনো কারণে, যদি গ্যাপ বেড়ে যায়, কোনো কারণে যদি গ্যাপ বেড়ে যায়, তাহলে নিশ্চয়ই আগে যতটা জায়গা দখল করতো এখন নিশ্চয়ই তার থেকে বেশি জায়গা দখল করবে। এখন দেখো ভলিউম বেড়ে গেল। তো সলিডের ভলিউম ফিক্স
কেন থাকে? তার কারণ সলিডের কণাগুলো, এই যে কণাগুলোর মধ্যে যে গ্যাপ এই যে এই গ্যাপটা ফিক্স। ধরো একটা ঘরের মধ্যে প্রতিটা ব্যক্তির মধ্যে একটা টেনের এক বিন্দু করে গ্যাপ রাখলাম, দিয়ে এক ঘরে লোক দাঁড়ালো, ঠিক আছে? এবার আমি যদি গ্যাপটাকে বাড়াই, তখন ওই অতগুলো লোক কি ঘরের ভিতরে থাকতে পারবে? তখন আরো বেশি লোক লাগবে, আরো বেশি জায়গা লাগবে। কিন্তু ওই প্রতিটা ব্যক্তির মধ্যে যদি এক বিন্দু করে গ্যাপ রেখে দিই, তাহলে নিশ্চয়ই ওই লোকগুলো ওই ঘরের মধ্যে থেকে যাবে, তাই না? তো কোনো জিনিস কতটা জায়গা দখল করবে বা কতটা ভলিউম অকুপাই করবে, সেটা ডিপেন্ড করছে সেই ম্যাটারটার যে পার্টিকেল আছে, পার্টিকেল গুলোর মধ্যে গ্যাপ কি ফিক্সড আছে। যদি কণাগুলোর মধ্যে গ্যাপ ফিক্সড থাকে, তার মানে সে একটা ফিক্সড জায়গা দখল করবে। সলিড ক্যান নট বি কম্প্রেসড মাচ, সলিড বেশি কম্প্রেস করা যায় না। সলিড হ্যাভ হাই ডেনসিটি, সলিডের ডেনসিটি খুব হাই থাকে। কেন? কারণ সলিডের কণাগুলোর মধ্যে গ্যাপ খুবই কম, সলিডের কণাগুলো খুব কাছাকাছি থাকে, তাই ডেনসিটি, এই জন্য সলিড গুলো একটু হেভি হয়। সলিডস ডু নট ফিল দেয়ার কন্টেনার কমপ্লিটলি। ওকে, সলিড তার কন্টেনারকে কখনোই কমপ্লিটলি ভর্তি করে না। মানে ধরো তোমার কাছে, আমার কাছে একটা কন্টেনার আছে, সেই কন্টেনারটা যতটা জায়গা দখল করেছে, আমি যদি ভাবি পেনটাকে মধ্যে ভরবো, তো পেনটা নিশ্চয়ই টোটাল কন্টেনার জুড়ে থাকবে না। এই পেনটা যতটা জায়গা দখল করা, ততটাই জায়গা নিয়ে এখানে থাকবে, তাই না? ওকে, তাহলে যারা সলিড ডু নট ফ্লো, অবশ্যই সলিড ফ্লো করতে পারে না, কারণ সলিডের কণাগুলো করতে পারতো, পজিশন যদি ফিক্স না হতো ফ্লো করতে পারতো। লেখা আছে ইন্টারমলিকুলার স্পেস ইন বিটুইন দা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অফ দা সলিড ইজ স্মল। এই যে সলিডের এই যে কণাগুলো আছে, কণাগুলোর মধ্যে যে গ্যাপটা না, গ্যাপটা সব থেকে কম থাকে। আমি যদি সলিড, লিকুইড আর গ্যাস এই তিনটে স্টেট নিয়ে কথা বলি, সলিডের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সব থেকে বেশি, তাই সলিডের কণার মধ্যে গ্যাপ খুব কম থাকে। এই সলিডটা সলিডটাকে আমি হিট দেবো, সলিডকে হিট দিলে কণাগুলোর মধ্যে এনার্জি বাড়বে, কণাগুলোর মধ্যে আরো ছোটাছুটি ভাইব্রেশন বাড়বে, তার ফলে কণাগুলোর মধ্যে গ্যাপ বাড়বে, তখন যে ওটা লিকুইড স্টেটে পরিণত হচ্ছে। মানে লিকুইডের কণাগুলোর মধ্যে গ্যাপ আরো বেশি। কেন গ্যাপ বেশি? কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কমে গেছে, বোঝা গেল? তবে এই যে কণা আছে, এদেরকে যদি আমি হিট এনার্জি দিই, তাহলে কণাগুলোর মধ্যে নিজস্ব এনার্জি বাড়বে, ছোটাছুটি বাড়বে, তার ফলে আগে যতটা আকর্ষণ বল ছিল সেটা ব্রেক করবে, যে কারণে কণাগুলোর মধ্যে গ্যাপ বাড়বে, তাই তো? এটা মাথায় রাখো, সলিডের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল হচ্ছে সব থেকে স্ট্রং, যে কারণে সলিডের কণাগুলোর মধ্যে ইন্টারমলিকুলার যে স্পেস, সেটা হচ্ছে আমার সব থেকে কম, কারণ কি আকর্ষণ বলটা সব থেকে বেশি হওয়ার জন্য। তো সলিডের কণাগুলোর মধ্যে এনার্জি কম, তো সেই জন্য ওদের যে ছোটাছুটি সেটাও কম। এই ছোটাছুটি বা গতির সাথে জড়িত একটা এনার্জি আছে, যেটাকে বলে কাইনেটিক এনার্জি। যেটা মাথায় রাখা যে সলিডের কণাগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি সব থেকে মিনিমাম হয়। ওকে, সলিডের কণাগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি সব থেকে মিনিমাম হয়, ঠিক আছে? কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল আর মিনিমাম ফর সলিড। নেক্সট আমরা সলিডকে আমরা দুটো ভাগ করি, একটাকে বলা হয় অ্যামরফাস সলিড, একটাকে বলা হয় ক্রিস্টালাইন সলিড। ওকে, দেখো লেখা আছে একটা ক্রিস্টালাইন সলিড, একটা অ্যামরফাস সলিড। ক্রিস্টালাইন সলিড কারা? যাদের একটা নির্দিষ্ট আকার আছে, আর অ্যামরফাস সলিড কারা? যাদের নির্দিষ্ট বা প্রপার কোনো শেপ নেই। ওকে, এই ক্রিস্টালাইন সলিডের মধ্যে সাধারণত যত মেটাল আছে, ডায়মন্ড, NaCl মানে খাবার লবণ বা সল্ট, এগুলো সব ক্রিস্টালাইন সলিডের মধ্যে পড়ে। ক্রিস্টালাইন সলিডের মধ্যে কি ব্যাপার হয়? ক্রিস্টালাইন সলিডের মধ্যে যে কণাগুলোর মধ্যে যে গ্যাপ না, এই গ্যাপটা, এই গ্যাপ, প্রতিটা কণার মধ্যে যা গ্যাপ, মানে এই দুটো কণার মধ্যে যা গ্যাপ আছে, এই দুটো কণার মধ্যেও তাই গ্যাপ, এই দুটো কণার মধ্যে তাই গ্যাপ, এই গ্যাপটা মেইনটেইন থাকে লং রেঞ্জ জুড়ে বা লং ক্রিস্টাল জুড়ে। ক্রিস্টালের মধ্যে লং রেঞ্জ জুড়ে এটা মেইনটেইন থাকে। কিন্তু অ্যামরফাস সলিডের ক্ষেত্রে কি হয়? অ্যামরফাস সলিডের ক্ষেত্রে এই গ্যাপটা কিছুটা দূর অবধি মেইনটেইন থাকে, শর্ট রেঞ্জের জন্য মেইনটেইন থাকে, তারপরে উল্টো পাল্টা হয়ে যায়, তারপরে গ্যাপ একরকম থাকে না, গ্যাপ আমার ইররেগুলার টাইপের হয়ে যায় বা অ্যারেঞ্জমেন্টে ইররেগুলার হয়ে যায়। বাট ক্রিস্টালাইন সলিডের মধ্যে যেরকম এখানে দেখো, এখানে প্রতিটা কণার মধ্যে গ্যাপ সমান আছে,
ফলে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলবো রেগুলার অ্যারেঞ্জমেন্ট। এই যে অ্যামরফাস সলিডের মধ্যে দেখো কণাগুলোর মধ্যে গ্যাপ কিন্তু কোথাও কোথাও সেম, বাকি জায়গা দেখো এখানে গ্যাপ বেশি, এখানে গ্যাপ বেশি, এখানে গ্যাপ বেশি, এখানে গ্যাপ বেশি, এখানে গ্যাপ বেশি। ওকে, বোঝা গেল আশা করি। তো এজন্য ক্রিস্টালাইন সলিডকে বলা হয় ট্রু সলিড, প্রকৃত সলিড। বাট অ্যামরফাস সলিডকে বলা হয় সিউডো সলিড বা সুপার কুল লিকুইড। অ্যামরফাস সলিডের কিছু एग्जांपल মাথায় রাখবে, গ্লাস, রাবার, চক, ঠিক আছে, প্লাস্টিক, এগুলো হচ্ছে অ্যামরফাস সলিডের एग्जांपल। ওকে, নেক্সট আছে আমরা লিকুইড স্টেট। দেখো লিকুইডের কোনো ফিক্স শেপ হয় না। কেন ফিক্স শেপ হয় না? তার কারণ ধরো এই পাত্রের মধ্যে আমি জল নিয়েছি, জল, কণাগুলো পজিশন ফিক্স নয়। লিকুইডের মধ্যে এই কণাটা যেটা এখানে আছে সে সারা জীবন এখানে থাকবে না। আমি যদি গ্লাস থেকে এরকম ভাবে একটু হেলিয়ে দিই, এই উপরের কণাটা এখান থেকে ছুটে এদিকে চলে যাবে, তাই না? তো লিকুইডের কণাগুলোর পজিশন ফিক্স নয়, তাই ও কোনো পার্টিকুলার শেপে থাকে না। এখন এই পাত্রে রেখেছি, এই পাত্রের শেপ নিয়েছে, এখন একে এখান থেকে তুলে আমি এরকম একটা চোঙের মধ্যে যদি রাখি, একটা শঙ্কুর মধ্যে যদি রাখি, তো সেখানে শঙ্কুর শেপ নেবে। ওকে, তো দে হ্যাভ নো ফিক্সড শেপ, এর কোনো ফিক্সড শেপ নেই, কিন্তু লিকুইডের ফিক্সড ভলিউম আছে। এই পাত্রে লিকুইডটা যতটা জায়গা দখল করেছে না, তাকে যদি এখান থেকে তুলে আমি এখানে ঢালি, সে এখানে অতটা জায়গায় দখল করবে। এই জায়গাটার এই জায়গাটা সেম হবে, এই ভলিউমটা সেম হবে। কেন লিকুইডের একটা ফিক্সড ভলিউম আছে? তার কারণ হলো লিকুইডের কণাগুলোর মধ্যে গ্যাপটা ফিক্সড আছে। লিকুইড কণাগুলোর মধ্যে গ্যাপ ফিক্স থাকার জন্য ওদের একটা ফিক্সড ভলিউম আছে। লিকুইড টেক দ্য শেপ অফ ভেসেল ইন হুইচ দে আর প্লেসড। লিকুইডটা আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের শেপ লাইক সলিডের মতনই লিকুইডকে আমরা বেশি কম্প্রেস করতে পারি না। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখো, এবং লিকুইড কিন্তু ইজিলি ফ্লো করতে পারে। এরপরে আসছে আমরা গ্যাস। তুমি ভাবো আমরা প্রত্যেকের কোনো সলিড, যারা একটা সলিডের एग्जांपल নিচ্ছি আমরা আইস, বরফ থেকে আমি লিকুইড ওয়াটার কিভাবে তৈরি বানাচ্ছি? বরফকে হিট দিয়ে কণাগুলোর মধ্যে গ্যাপ বাড়াচ্ছি, এনার্জি বাড়াচ্ছি, ফলে গ্যাপ বেড়ে যাচ্ছে, আকর্ষণ বল কমে যাচ্ছে, দেন ওটা লিকুইডে কনভার্ট হচ্ছে। দেন লিকুইডকে ফার্দার হিট করব, কণাগুলোর মধ্যে আরো এনার্জি বেড়ে যাবে, কণাগুলোর মধ্যে ছোটাছুটি আরো বেড়ে যাবে। ওকে, তখন ওটা গ্যাসের স্টেটে কনভার্ট হবে। ওকে, কোনো ফিক্স শেপ নেই। কেন ফিক্স শেপ নেই? কারণ কি গ্যাসের কোনো এখনই এখানে আছে, এখনই ওখানে আছে, এখনই ওখানে আছে, কোনো ফিক্স পজিশন নেই। এবং গ্যাসের কণাগুলোর মধ্যে যে গ্যাপ, সেটা সবসময় সমান, মানে প্রত্যেকটার মধ্যে গ্যাপ ইকুয়াল নেই, ডিফাইন গ্যাপ। কারণ কি গ্যাসের কণাগুলো তো র্যান্ডমলি ছোটাছুটি করে বেড়াচ্ছে, তাই না? ওই জন্য গ্যাপটা মেনটেন থাকে না, বুঝা গেল? তো গ্যাসের কণাগুলোর ফিক্সড শেপ নেই এবং ফিক্সড ভলিউম নেই, ভলিউমও ফিক্স নয়। গ্যাসটা যখন যে পাত্রে রাখবে সেই পাত্রের শেপ দখল করবে, সেই পাত্রের ভলিউমটা সে দখল করে, ঠিক আছে? ধরো এই একটা পাত্র, ওকে, এটা ছাড়ো, তোমাকে ধরো এরকম একটা ছোট্ট কন্টেনারের মধ্যে গ্যাস ভরা আছে, গ্যাস। এখন সে এই পাত্রে আছে বলে এই পাত্রটা যতটা জায়গা দখল করেছে অতটা জায়গাও দখল করেছে। এই পাত্রের যেটা শেপ, সেটা এখন গ্যাসের শেপ। এখান থেকে খুলে যদি গ্যাস থেকে আমি এর মধ্যে ভরি না, তুমি এখানে গ্যাসের কণা সব জায়গাতেই পাবে। তার মানে ছোট পাত্রে ছিল যখন করেছিল, তাকে যখন বড় কন্টেনারে ঢেলে দিলাম, সে টোটাল কন্টেনারকে ভর্তি করে দিল। সেই জায়গায় এখানে যদি একটা ছোট পাথর থাকতো, সলিড থাকতো, সলিডটাকে যদি আমি এখানে ঢালতাম, সে কিন্তু টোটাল জায়গা জুড়ে থাকতো না, সে কিন্তু শুধু এইটুকুনি জায়গাকে নিত। বা ধরে নাও এই পাত্রের মধ্যে যদি লিকুইড থাকতো, লিকুইডটাকে যদি আমি এখানে ঢালতাম, সে কিন্তু টোটাল কন্টেনার জুড়ে থাকতো না, সে কিন্তু হয়তো নিজে সামান্য এখানে যতটা জায়গা দখল করে আছে, এখানেও হয়তো অতটাই জায়গা দখল করে থাকতো। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। তো গ্যাসেস ক্যান বি কম্প্রেসড ইজিলি, গ্যাসকে খুব ইজিলি কম্প্রেস করা যায়, কারণ কি গ্যাসের কণাগুলোর মধ্যে হিউজ গ্যাপ থাকে, তাই আমরা ওটাকে ইজিলি কম্প্রেস করতে পারি। আরেকটা হচ্ছে কি, গ্যাস ফিল কন্টেনার কমপ্লিটলি, গ্যাস কন্টেনারকে কমপ্লিটলি ভর্তি করে দেয়, গ্যাস ফ্লো করতে পারে, ঠিক আছে? এই প্রপার্টি গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। গ্যাসের কণাগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, কারণ তুমি ভাবো সলিডকে হিট দিয়ে বানালাম লিকুইড,
মানে লিকুইডের কণার কাছে এনার্জি সলিডের থেকে বেশি আছে। দেন লিকুইডকে যখন ফার্দার এনার্জি দিলাম তখন তো আর লিকুইড থাকলো না, ও গ্যাসে কনভার্ট হলো। তো গ্যাসের কণাগুলোর কাছে এনার্জি বেশি, ওরা বেশি ছোটাছুটি করছে, ওদের কাছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম এই জন্য। ওকে, বোঝা গেছে? এবার আমরা যে দুটো নেক্সট স্টেপ করব, একটাকে বলা হচ্ছে প্লাজমা। প্লাজমাকে বলা হয় ফোর্থ স্টেট অফ ম্যাটার। ফোর্থ স্টেট অফ ম্যাটার কখন তৈরি হয়? দেখো, সলিডকে হিট করলাম, লিকুইড পেলাম, লিকুইডকে হিট করলাম, গ্যাস পেলাম। এবার গ্যাসকে যখন আমি হিট করবো বা গ্যাসকে যখন আমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেবো, কি হবে? তখন এই গ্যাসের অ্যাটম গুলো আয়োনাইজড হয়ে যায়। মানে ধরো একটা অ্যাটম, অ্যাটমের কেন্দ্রে তো নিউট্রন আর প্রোটন কণা থাকে, আর বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, ইলেকট্রন। তো গ্যাসের অ্যাটমকে হিট দিলে এই ইলেকট্রন এখান থেকে জাম্প করে বাইরে পালিয়ে আসে। তো ইলেকট্রনের মাথায় তো নেগেটিভ চার্জ। এবার এই অ্যাটমটা থেকে যখন নেগেটিভ জিনিস চলে গেল, অ্যাটমটার মাথায় পজিটিভ চার্জ চলে আসে। এই পজিটিভলি চার্জ অ্যাটমের পার্ট, এই ফ্রি ইলেকট্রনের যে মিক্সচার, এটাকেই বলা হয় প্লাজমা স্টেট। সূর্যের মধ্যে প্রচুর গ্যাস আছে এবং হাই টেম্পারেচারে গ্যাসের কণাগুলো আয়োনাইজড হয়ে যাচ্ছে। এই যে একটা অ্যাটম গ্যাসের, এই যখন ইলেকট্রনকে ছেড়ে দিল না, তখন এটা আয়নে পরিণত হলো, আয়নে পরিণত হলো। ওকে, তো আয়োনাইজ গ্যাসের যে স্টেট, তাকে আমরা বলি হচ্ছে প্লাজমা স্টেট। পদার্থের চতুর্থ অবস্থাকে বোঝানো হয়। ওকে, প্রথমকে আইডেন্টিফাই করেন স্যার উইলিয়াম ক্রুক, আইডেন্টিফাই করেন। দেখো লেখা আছে ইট কনসিস্ট অফ সুপার এনার্জেটিক এন্ড সুপার এক্সাইটেড পার্টিকেল। বললাম যে সলিড, লিকুইড, গ্যাস আর প্লাজমা, এই চারটির মধ্যে কোন স্টেটের কণার কাছে সবথেকে বেশি এনার্জি আছে বা সবথেকে বেশি কাইনেটিক এনার্জি আছে? কি হবে আনসার? অবভিয়াসলি আনসার হচ্ছে প্লাজমা। কেন? কারণ কি গ্যাসকে ফার্দার হিট দিয়ে আমি প্লাজমা বানিয়েছি, বা গ্যাসের কণাকে আয়োনাইজ করেছি, তবে প্লাজমা স্টেটকে পেয়েছি। ওকে, তো দেখো লেখা আছে ইজ এ মিক্সচার অফ ফ্রি ইলেকট্রন আর আয়ন, আয়ন আর ফ্রি ইলেকট্রনের মিক্সচার। ওকে, বা আয়োনাইজড গ্যাসের একটা মিশ্রণ বলতে পারো। যেটা খুশি, আমাদের বাড়ি ঘরে যে টিউব লাইট, গ্যাস টিউব, ওকে, আজকের দিনে যে আমরা এলইডি টিউব ইউজ করছি, সেই এলইডি টিউব নয়, গ্যাস টিউবের কথা বলছি। ওকে, তো সেই গ্যাস টিউবের মধ্যে যে স্টেটটা তৈরি হয় সেটা কিন্তু প্লাজমা স্টেট। নিয়ন সাইন বাল্ব এর মধ্যে যে স্টেটটা তৈরি হয় সেটা হচ্ছে প্লাজমা স্টেট। যে কোনো স্টারের মধ্যে স্টেট আছে। এই জন্য বলা হয় আমাদের ইউনিভার্সে স্টেটটা সবথেকে বেশি পরিমাণে আছে, সলিড, লিকুইড, না গ্যাস নাকি প্লাজমা? তো অবভিয়াসলি আমাদেরকে আনসার করতে হবে হচ্ছে প্লাজমা। ওকে, তাহলে লেখা আছে ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ফর্ম অফ অর্ডিনারি ম্যাটার। অর্ডিনারি ম্যাটারের একটা সবথেকে অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এরকম একটা ফর্ম। ওকে, এই যে বিদ্যুৎ চমকায় এই জায়গাগুলোতে যে লাইটনিং তৈরি হচ্ছে, এই জায়গাগুলোতে প্লাজমা স্টেট তৈরি হয়। ঠিক আছে, তারপর দেখো পোলার লাইট দেখা যায়, মেরুর জ্যোতি। ওকে, মেরুর জ্যোতি, এই যে আকাশে পোলার লাইট দেখা যায়, তো এই জায়গাগুলোতে সব প্লাজমা স্টেট তৈরি হচ্ছে, সব প্লাজমা স্টেট তৈরি হচ্ছে। ঠিক আছে, এরোরা বা মেরুর জ্যোতি যেটা। এরপর আসছে আমরা বোস আইনস্টাইন কনডেনসেট, যেটাকে পদার্থের পঞ্চম স্টেট বলা হয়। ঠিক আছে, ফিফথ স্টেট অফ ম্যাটার। তো এটাও প্রচন্ড এক্সট্রিম কন্ডিশনে তৈরি করা হয়। বোসন গ্যাস বলে এক ধরনের গ্যাস হয় যেগুলো বোসন স্ট্যাটিস্টিককে ফলো করে। ওকে, সেই বোসন গ্যাসকে যখন আমি এক্সট্রিম লো টেম্পারেচারে নিয়ে যাবো, প্রথম কথা বোসন গ্যাস হতে হবে আমাদের বায়ুর যা ঘনত্ব, সেই বায়ুর ঘনত্বের 1,00,000 ভাগের 1 ভাগ ঘন বোসন গ্যাস হতে হবে। সেই গ্যাসকে যখন আমি -273.15 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারের কাছাকাছি টেম্পারেচারে নিয়ে যাব, তখন ওরা যে অবস্থাতে আসে পদার্থের, সেই অবস্থাতে বলা হয় বোস আইনস্টাইন কনডেনসেট। এটা তুমি খালি চোখে দেখতে পাবে না। যেরকম সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা এদিকে আমরা খালি চোখে দেখতে পাই, তেমনি এই স্টেটটাকে আমরা খালি চোখে দেখতে পাবো না। তো এই স্টেটটাকে প্রথম প্রেডিক্ট করেছিলেন কে? তো আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্ট সত্যেন্দ্রনাথ বোস, উনি প্রথম প্রেডিক্ট করেন এবং উনি তারপরে সেটা ইন্ডিয়ান কিছু জার্নালকে পাবলিশ করার জন্য বলেন, বা সেখানে উনি কোনো গুরুত্ব পাননি। দেন উনি আইনস্টাইনের কাছে থিওরিটা পাঠান, ওখান থেকে ওনারা মিলে আবার ফার্দার প্রেডিকশন করেন, আর সেই টাইমে প্রেডিকশনই ছিল। পরে ওটা অ্যাচিভ করেন দুজন, মানে দুটো টিম, একজন বিজ্ঞানী সিঙ্গেল একা অ্যাচিভ করেছিল, আর দুজন বিজ্ঞানী ওরা আলাদাভাবে অ্যাচিভ করেছিল। তো সেই তিনটে বিজ্ঞানীর নাম লেখা
the fifth state of matter called Bose-Einstein condensate was finally achieved by three scientists কে কর্নেল, কেটারলে এন্ড ওয়েমান। ঠিক আছে, এই তিনটে সায়েন্টিস্ট এরা কি করেছিল, ওই তিনটে স্টেটকে অ্যাচিভ করেছিল। কিভাবে অ্যাচিভ করেছিল? বাই কুলিং এ গ্যাস, গ্যাস বলতে বোসন গ্যাস অফ এক্সট্রিমলি লো ডেন্সিটি, এক্সট্রিমলি লো ডেন্সিটি বোসন গ্যাসকে সুপার লো টেম্পারেচারে ঠান্ডা করলে যে স্টেটটা পাই সেটা হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেট। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তো আজকের ক্লাসে আমাদের এতটাই। নেক্সট ক্লাসে আমরা পড়বো যে কিভাবে পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে পদার্থের অবস্থার পরিবর্তন। চলো, টাটা।